হ্যালো এভরিওয়ান, সমস্ত চাষিদের জন্য বড় সুখবর। এই বছর খরিফ মৌসুমে যারা ধান চাষ করেছেন তাদের জন্য বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আন্ডারে সকলেই আপনারা বাংলার শস্য বীমা বা বিএসবি ফসলের ক্ষতিপূরণের জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যেই চালু হয়ে গেছে। বাংলার শস্য বীমা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করতে এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন পুরো সম্পূর্ণ খুঁটিনাটি দেখাতে চলে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলের প্রথম যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটিকে একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, লাইক করে দিন। আর চলুন মেন ভিডিও, বাংলার শস্য বীমা কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন এখানে দেখাতে চলেছি। যেটা খরিফ 2024 মরশুমে ধান, যারা ধান চাষ করেছেন তাদের জন্য কিন্তু এই ফর্মটি, যারা অন্য ফসল চাষ করেছেন তাদের জন্য কিন্তু অন্য ফর্ম আছে। এইটা কিন্তু শুধুমাত্র বাংলার শস্য বীমা যে ফর্ম সেটা কিন্তু ধান চাষের জন্য। তো এইটা কিন্তু বাজাজ এলিয়ান্স যে কোম্পানি আছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেই কোম্পানির আন্ডারে কিন্তু আপনারা বাংলার শস্য বীমা ক্ষতিপূরণগুলি কিন্তু পেতে চলেছেন। তাই কীভাবে পাবেন, কীভাবে আপনারা পাবেন না, কী কী ডকুমেন্টস লাগে পুরো খুঁটিনাটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে। তাই সবার প্রথম চলে আসতে হবে এইখানে কৃষকের নাম কিন্তু আপনাকে বসাতে হবে। কৃষকের নাম যখন বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে এখানে পিতা মাতার যে নাম, সেই পিতা মাতার স্বামী এবং অভিভাবকের নাম যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নিচে দিয়ে চলে আসবে, এখানে বয়স যেটা আছে সেটা কৃষকের বয়সটা বসিয়ে দিবে। তারপরে কৃষক কোন ক্যাটাগরি, পুরুষ না স্ত্রী সেটা যদি হয় বা অন্যান্য যদি কোনো ক্যাটাগরি হয় তাহলে এখানে বসিয়ে দিবেন, সেটা টিক চিহ্ন করে দেবেন। তারপরে কৃষকের কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, দেখে দেখে বসিয়ে দিবেন ভোটার কার্ডের নাম্বার। তারপরে এখানে চাষির আবেদন করছেন, সেই চাষি যদি সাধারণ শ্রেণীর হয় বা তপশিলি জাতি হয়, তপশিলি ওবিসি যে কোনো ক্যাটাগরি যদি হয় সেইটা ক্যাটাগরি চিহ্নের ওপরে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এইখানে নিচের দিকে চলে আসবেন, এইখানে কিন্তু মানে চাষির মোবাইল নাম্বার কিন্তু বসিয়ে দিবেন, যেটা সবসময় চালু থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। তারপরে এখানে চাষির আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে চলে আসতে হবে, ঠিকানাটা কিন্তু এবার বসাতে হবে। আপনাদের যে মৌজাতে জমি আছে সেই জমি গ্রামের নাম সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এখানে নিচের দিয়ে 2 নম্বর লাইনে পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতটা বসিয়ে দেবেন কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছে। তারপরে এখানে কিন্তু ব্লকের নাম, তারপরে এখানে কিন্তু জেলার নাম, তারপরে এখানে যদি কিষাণ ক্রেডিট কার্ড যদি রয়েছে তাহলে এখানে হ্যাঁ বা না যেটা হবে সেটা কিন্তু টিক চিহ্ন করে দিতে হবে। যদি টাকা পান তাহলে এখানে কৃষক বন্ধু আইডিটা এখানে বসিয়ে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এইখানে আপনাদের এখানে বিমার জন্য যে প্রস্তুতি ফসলের জমির বিবরণটা কিন্তু এখানে বসাতে হবে। তো সবার প্রথম আমি বলেছিলাম এটা কিন্তু ধানের জন্য এই ফর্মটি, সেই জন্য এখানে ধান চাষের জন্য লেখাই আছে ধান চাষ, এখানে কিছু লেখার দরকার নেই। তারপরে আপনাদের যে ব্লকের আন্ডারে আপনাদের যে জমিতে ফসল লাগিয়েছে সেই ব্লকের নামটা কিন্তু এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে 2 নম্বর অপশান আছে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এইখানে যে মৌজা বা জেল নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর খতিয়ান নাম্বারটা লিখতে হবে, খতিয়ান নাম্বার লেখার পরে দাগ নাম্বার যে জমিতে চাষ করছেন সেইগুলো কিন্তু এখানে তারপরে বিমার জন্য প্রস্তুতি এলাকার একর, মানে আপনার কতটা পরিমাণ জমি চাষ করেছেন, যে দাগটা রয়েছে সেই যে দাগ নম্বরটা সেই দাগের পরিমাণটা কত একর হিসাবে লিখতে হবে। তারপরে এখানে নিজস্ব জমি না ভাগ চাষি না মানে ভাড়া চাষি সেইটা কিন্তু লিখতে হবে। যদি নিজস্ব জমি হয় তাহলে এখানে নিজস্ব জমি লিখবেন, আর যদি ভাগ চাষি হয়ে থাকে তাহলে ভাগ চাষি। তারপরে এখানে বলা হয়েছে ফসলের রোপণের সম্ভাবনা তারিখ, মানে যখন ফসল চাষ করেছিলেন প্রথম সেই তারিখটা যদি জানা থাকে সম্ভাব্য সেই তারিখটা কিন্তু আনুমানিক বসিয়ে দিবেন, এইখানটাতে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে যদি আপনার একাধিক দাগ নম্বর থাকে তাহলে এখানে পরপর এখানে সেই বসিয়ে দিবেন, এগুলাতে পরপর এগুলাতে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ কিন্তু এখানে দিতে হবে, যেটা আধারের সঙ্গে যুক্ত রয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নম্বর কিন্তু দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাদের আধার লিঙ্ক করা নেই সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দিলে কিন্তু আপনাদের টাকা ঢুকতেও পারে না ঢুকতেও পারে, সেই জন্য আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ডিটেলস দিতে হবে। তো সর্বপ্রথম বলা হয়েছে ব্যাংকের যে মানে বইয়ের যে কৃষকের যে নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে পাস বইয়ে লিখতে হবে, ইংরাজিতে যে নাম আছে সেই ইংরাজিতেই সেটাই লিখতে হবে বড় হাতের অক্ষরে কিন্তু। তারপরে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে লিখে দেবেন ব্যাংকের নামটা,
তারপরে ব্রাঞ্চের নাম যেটা হবে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে। তারপর কাস্টমার মানে যে চাষির অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে আইএফসি কোড চেয়েছে, ব্যাংকের বই কিন্তু আইএফসি কোড নাম্বার পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে অ্যাকাউন্টের ধরন বলতে গেলে আপনার অ্যাকাউন্টটি কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে বসাতে হবে। যদি কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট যদি হয়, বেশিরভাগ মানুষের কিন্তু সেভিং অ্যাকাউন্টই হয়ে, অনেকের কিন্তু সেভিং অ্যাকাউন্টই হয়ে থাকে, সেই জন্য কিন্তু সেভিং অ্যাকাউন্ট করে দেবেন। সেটা কিন্তু আপনাদের বইয়ে লেখা থাকবে, যদি না জানা থাকে সেটা দেখে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এইখানে বলা হয়েছে কৃষকের যে নথি কী কী কাগজপাতি লাগবে। যদি আপনাদের জানা না থাকে, দেখুন এখানে লেখাই রয়েছে 1 নম্বর KYC করার জন্য নথিপত্র লাগবে ভোটার কার্ড বা আধার, এগুলো কিন্তু প্রত্যেকটা জেরক্স দিতে হবে। তারপরে পাসবই মানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জেরক্স কপি দিতে হবে। তারপরে বলা হয়েছে জমির যে দলিল যদি থাকে দলিল, বা যদি পর্চা থাকে বা খতিয়ান থাকে বা ভাগ চাষি যদি হয়ে থাকেন সেই অনুমতিপত্রগুলি কিন্তু দিতে হবে। 3 নম্বর অপশানটা যেটা রয়েছে। এই যে 4 নম্বর যেটা রয়েছে, আপনাদের যদি নিয়ারেস্ট যে ভূমি সংশ্লিষ্ট দপ্তর রয়েছে সেখানে থেকে এই শংসাপত্র দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের এই সাথে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির খতিয়ান বা পর্চা এইগুলি কিন্তু দিতে হচ্ছে, এবং এই সাথে কিন্তু আর অন্য কোনো ডকুমেন্টস লাগছে না। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাকে এখানে সাক্ষী হিসাবে কিন্তু গ্রামের একজনকে সই করাতে হবে এখানে। তারপরে যে কৃষকের জন্য আবেদন করছেন সেই কৃষকের টিপছাপ বা সই করতে ফর্মটি জমা করার সময় এইখানে আপনাকে এই পর্যন্ত কিন্তু আপনাকে কেটে দেওয়া হবে নিচের দিকটা। তাই নিচের দিকটা আপনারা ফিল আপ করে নেবেন। এখানে বলা হয়েছে যে কৃষকের নাম, সেই কৃষকের নাম বসিয়ে দেবেন। তারপরে পিতা মাতা স্বামী যেটা হবে সেই হিসেবে মানে নামগুলো লিখে দেবেন, তারপরে ঠিকানাগুলো লিখে দেবেন। এটা লিখে দেওয়ার পরে কিন্তু আপনাকে এইটা রিসিভ কপি হিসেবে কিন্তু আপনাকে সই এবং স্বাক্ষর স্ট্যাম্প করে কিন্তু এখানে আপনাকে কিন্তু দেওয়া। তা আমাদের এই ফর্মটি এইভাবেই কিন্তু আমি ফিল আপ করে দেখালাম। আপনাদের যদি আরও বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা যদি কোনো রকম সরাসরি কোনো সরকারি প্রতিনিধির কাছে যদি জানতে চান আরও বিস্তারিত, তাহলে কিন্তু দেখুন এখানে নিচে কিন্তু ফোন নম্বর দেওয়া রয়েছে। শস্য বিমা সংক্রান্ত যে কোনো অভিযোগের জন্যে এইখানে সহায়তা নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। তাই আপনাদের কোনো রকম যদি জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে জেনে নেবেন, এবং আপনাদের যদি কোনো রকম ফর্ম ফিল আপ করার জন্য কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে